সম্প্রতি রেলওয়ের যে এক্সাম আছে, তো সেই এক্সামের ওপর বেশ করেই বিশেষ করে রেলওয়ের গ্রুপ ডি বা এনটিপিসি, তো মেনলি এনটিপিসির ওপর বেশ করে আহ, বিশেষ কিছু কোয়েশ্চেন যেটা আমরা একটা সিরিজ টেস্ট সিরিজ সলভ করছিলাম, তার 26 নম্বর সিরিজ। তো সিরিজটা আজকে সলভ করব, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটি আছে আমাদের সংবিধানের যে 80 নম্বর অনুচ্ছেদে ভারতের রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সংবিধানের মধ্যে 80তম অনুচ্ছেদে ভারতবর্ষের রাজ্যসভার কথা বলা আছে। তো ভারতবর্ষের যে সংসদ আছে, যাকে আমরা পার্লামেন্ট বলি, তো সংসদের দুটো কক্ষ হয়। একটি হয় উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, রাজ্যসভা, আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা, লোকসভা। যদিও সংসদের 3টি অঙ্গ আর একজন প্রেসিডেন্ট, যেহেতু এটা আইনসভা, এখানে আইন তৈরি হয়, প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া আইন তৈরি হয় না। তো আমাদের বলেছে যে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, সর্বোচ্চ বলেছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ 250 জন হচ্ছে রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ। আর যদি বলে কতজন উপস্থিত থাকেন, প্রেজেন্ট মেম্বার কতজন, প্রেজেন্ট মেম্বার হলে তাহলে 245 হচ্ছে এটা প্রেজেন্ট মেম্বার। এই যে 245 জন প্রেজেন্ট মেম্বার থাকেন, এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা বলেছে, তাহলে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম স্ট্রেংথ 250, কিন্তু বর্তমানে কতজন থাকছেন? 245। তো এই 245-এর মধ্যে কারা কারা থাকছেন? 233 জন থাকে হচ্ছে আমাদের স্টেট প্লাস ইউটিস থেকে। কতজন? 233 জন প্লাস 12 জন থাকে নমিনেটেড, মানে রাষ্ট্রপতি দ্বারা এখানে মনোনীত। কতজন থাকেন? 12 জন, টোটাল হচ্ছে আমাদের 245 জন। আর লোকসভায় যদি আমরা দেখি, তাহলে এখানেও কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেংথ সর্বোচ্চ 550। আর যদি বলেন প্রেজেন্ট মেম্বার কত, প্রেজেন্ট হলে হবে 543 জন। ভারতের প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার সময়কালটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, তার যে সময়কালটা যদি দেখো, তো এটা 1951 সাল থেকে 1956 সালের মধ্যে হয়েছিল। এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা সাধারণত কৃষির ওপর জোর দেওয়া হয়। আর ভারতবর্ষের যে পরিকল্পনা, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, তার যে ধারণাটা, এটা আমরা নিয়েছি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন থেকে। এই আইডিয়াটা আমরা কিন্তু নিয়েছি। এই পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনা আছে, এটা ওই হ্যারোড ড্যামোর মডেলের ওপর প্রতিষ্ঠিত ছিল, এবং এখানে মেনলি কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল 1951 থেকে 56। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতবর্ষের আমরা দেখতে পাই। আর পরিকল্পনার যদি জনক বলে, ভারতবর্ষের পরিকল্পনার জনক হলেন তিনি প্রশান্ত চন্দ্র মহলানবিশ। প্রশান্ত চন্দ্র মহলানবিশকে বলা হয়। নেক্সট দেখো, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক দ্বারা 2004 সালে প্রথম কোন ভাষাকে ধ্রুপদী ভাষা বা ইংরেজিতে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের তকমা দেয়া হয়েছিল? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো অনেক প্রাচীন হয় এবং এর একটা প্রাচীন টেক্সট থাকে। আর এই ভাষাটা খুব অন্য ভাষা থেকে কম তার সোর্স নিয়েছে। এটা মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা যেতে পারে। তো এই যে ভাষাটা আছে, এই ভাষাটা আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনটি প্রথম 2004 সালে নেওয়া হয়েছিল, তো তামিল ভাষা প্রথম ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষার তকমা পায়, এবং তারপর ছিল সংস্কৃত ভাষা। বর্তমানে 11টি ভাষা আছে অ্যাট প্রেজেন্ট আমরা যদি দেখি,
সেখানে পালি প্রাকৃত, তারপর এদিকে বাংলা, অসমী, এই অসমিয়া এই ভাষাগুলো কিন্তু অ্যাড হয়েছে পরবর্তীতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হর্নবিল খুব বিখ্যাত ফেস্টিভ্যাল হর্নবিল, যেটি ডিসেম্বর মাস থেকে 1 থেকে 10 দিন এই অনুষ্ঠানটা হয়। কোথায় অনুষ্ঠিত হয়? ডিসেম্বরের 1 থেকে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হর্নবিল ফেস্টিভ্যাল এবং মোয়াৎসু উৎসব। এটি সাধারণত আমরা যেটা দেখি নাগাল্যান্ড রাজ্যের একটা অন্যতম জনপ্রিয়, শুধু নাগাল্যান্ড কেন, আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের অন্যতম একটা জনপ্রিয় কিন্তু উৎসব হর্নবিল ফেস্টিভ্যাল। নেক্সট দেখো, বলেছে যে ড্যাশ হলো ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার মধ্যে, পার্টিকুলারলি বলতে শ্রীলঙ্কার জাপনা দ্বীপ আছে, তো সেখানে কোন এটা প্রণালীটা তার মাঝে অবস্থান করছে? এখানে আমরা যদি দেখি তাহলে সেটা অবশ্যই পক প্রণালী এখানে অবস্থান করছে। ডানকান প্যাসেজ হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে, এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে ডানকান প্যাসেজটা। মান্নার যে রাজ্য না, মান্নার একটা প্রণালী যেটা, সেটা ওই মান্নার উপসাগর তামিলনাড়ুর এই আশেপাশে এই অংশে আছে। আর কন্যাকুমারীর কাছে স্যার ক্রিক যে প্রণালী, সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে গুজরাটের এই অংশটা আছে, সেই অংশে আমরা দেখতে পাই স্যার ক্রিক যে প্রণালী। এটা এই যে এটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে আছে, কচ্ছের রন যে অংশটা, তারপরেই আমরা এটা কিন্তু দেখতে পাই। 5 নম্বর, ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নীতি। 6 নম্বর কোয়েশ্চেন, সরি, রাষ্ট্র পরিচালনার যে নীতি আছে বা যেটাকে আমরা ডিপিএসপি বলছি, এই ডিপিএসপি 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 আমাদের সংবিধানে যদি আর্টিকেল দেখো, তাহলে আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে আছে এবং বলেছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যদি সংবিধান দেখো তাহলে এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, আইরিশ কনস্টিটিউশন। যদি বলে আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে, আয়ারল্যান্ড নিয়েছে হচ্ছে স্পেন থেকে, আয়ারল্যান্ড কিন্তু এটি নিয়েছিল। এর উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে একটা জনকল্যাণমূলক রাষ্ট্রতে রূপান্তরিত করা। 7 নম্বর কোয়েশ্চেনে আছে মৌলিক কর্তব্য সম্মিলিত ধারা 51-এ 1A-তে আমাদের দেখেছি যে সংশোধনী করে মৌলিক কর্তব্য পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছিল। এটা কবে অ্যাড করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী দ্বারা 1976 সালে 1976-এ সংবিধানে এটি অ্যাড করা হয়েছিল 51 ধারা। এবং পার্ট যদি দেখো তাহলে পার্ট হচ্ছে 4, পার্ট 4-এর এ, এটাও অ্যাড করা হয়েছিল। নিচের কোন ধাতুটি ঘরের তাপমাত্রায় তরল থাকে? ঘরের তাপমাত্রায় তরল থাকে অবভিয়াসলি সবাইরই এটা জানা, পারদ ঘরের তাপমাত্রায় এ কিন্তু তরল থাকছে। লিথিয়াম হচ্ছে লাইটেস্ট বা হালকা ধাতু, হালকা প্রাকৃতিক ধাতু হচ্ছে লিথিয়াম। সোডিয়াম কঠিন ধাতুর মধ্যে আসে। 9টা, মানুষের যে স্বাভাবিক হিস্টোলিক এবং ডায়াস্টোলিক যে চাপ সেটি কত? আমাদের যেটা বিপি বলি বা ব্লাড প্রেশার বলি, সেটা হচ্ছে 120/180। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে সিস্টোলিক বা ডায়াস্টোলিক বা যেটাকে আমরা বিপি বলে থাকি। বঙ্গোপসাগরের তীরে কোণার্কের যে সূর্য মন্দির আছে, এই কোণার্কের যে সূর্য মন্দির, যেটাকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়, এটা ত্রয়োদশ শতাব্দীতে তৈরি হয়েছিল। উড়িষ্যার যে ইয়ে আছে, তট আছে সেখানে। এই যে কোণার্কে সূর্য মন্দিরটি, এটি তৈরি হয়েছিল গঙ্গ রাজবংশের সময়, গঙ্গ ডাইনেস্টির সময়, এটা গঙ্গ ডাইনেস্টির সময় তৈরি হয়। রাজা ছিলেন সেই সময়ের দ্বিতীয় নরসিংহদেব ছিলেন রাজা, দ্বিতীয় নর এই গঙ্গ ডাইনেস্টির রাজা ছিলেন, ওনার সময়তেই 1300 শতকে এটি হয়েছিল, 13 শতকে। মানুষের যে শব্দ, মানুষের জন্য যে শব্দের শ্রবণযোগ্য মাত্রা, সেটা আমাদের জানতে চেয়েছে।
শ্রবণযোগ্য মাত্রা হচ্ছে 20 থেকে 20,000 হার্টস বা মেগাহার্টসের মধ্যে আছে। এই 20 থেকে 20 যে হার্টস আছে সেখানের মধ্যেই এই যে শব্দ মানুষ শুনতে পায়। এর নিচে হলে সাবসনিক সাউন্ড, আর এর ওপরে হলে আল্ট্রাসনিক। তো এই যে শব্দ মানুষ 20 থেকে 20,000-এর মধ্যের সীমার মধ্যেই শুনতে পায়। নেক্সট দেখো, একটি কাঁচের প্রিজমে আলো প্রবেশ করার সাথে সাদা আলোতে 7টি উপাদানে যে বিভক্ত হয়ে যায়, এটা কিসের মাধ্যমে হয়ে থাকে? এটা স্ক্যাটারিং অফ লাইটস, বা বলা যায় আলোর বিচ্ছুরণের ফলে এই এটা কিন্তু ঘটে থাকে। অপশন এ অ্যান্সার, আলোর বিচ্ছুরণের ফলে ঘটছে। নেক্সট দেখো, একজন ব্যক্তি যদি দূরের বস্তু, ফার সাইটনেস, যদি দূরের বস্তু দেখতে অসুবিধা হয়, তাহলে তিনি কোন ধরনের এটা কোন রোগ, এবং এটা কিভাবে সংশোধন করা যেতে পারে? আচ্ছা, এটাকে মায়োপিয়া বলছে। এটি হচ্ছে মায়োপিয়া, এবং এটাকে সংশোধন করা যায় অবতল লেন্স দ্বারা, এটাকে সংশোধন করা যায়। হাইপারমেট্রোপিয়া সেটা কাছের সমস্যা। নেক্সট 14 বাঙালির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি নামক কবিতার জন্য, যেটাকে সংস অফারিংস বলা হয় ইংরেজিতে, তো তিনি প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন। শুধু প্রথম ভারতীয় নয়, তার সাথে তিনি হচ্ছেন আমাদের প্রথম এশীয় বা নন হোয়াইট পিপল বলা যায়। তিনি নোবেল পেয়েছিলেন 1913 সালে। 1913 সালে তিনি নোবেল পান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির সদস্য হিসাবে মনোনীত হওয়া প্রথম ভারতীয় মহিলা। আইওসি কমিটিতে প্রথম মনোনীত পেয়েছেন যে মহিলা, তিনি হচ্ছেন নীতা আম্বানি। নীতা আম্বানি প্রথম এই জায়গায় মনোনীত পেয়েছিলেন। আর আমাদের আইওসির চেয়ারম্যান হয়েছেন পিটি ঊষা, তোমরা জানো, যাকে গোল্ডেন গার্ল বলা হয়। নেক্সট 16 বিখ্যাত সর্দার সরোবর বাঁধ। বিখ্যাত সর্দার সরোবর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটা 1961 সাল নাগাদ, 61 এবং 62-তে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটা উদ্বোধন করেছিলেন। তো সর্দার সরোবর যে বাঁধ, এই বাঁধটি আমরা যদি দেখি তাহলে এটা নর্মদা নদীর ওপর তৈরি হয়েছিল। সর্দার সরোবর বাঁধ হচ্ছে নর্মদা নদীর ওপর তৈরি হয়েছিল। নেক্সট, ভারতের গণপরিষদ কবে প্রথম বৈঠক করে? গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা প্রথম বৈঠক করে কবে? এটা ফরমেশন হয়েছিল 6 ডিসেম্বর 1946-এ। এটা হয়েছিল ফরমেশন হয়েছিল বা ফর্ম হয়েছিল। ফরমেশন হয়েছিল মানে গঠন হয়েছিল। আর এর প্রথম বৈঠক হয় 9 ডিসেম্বর। প্রথম বৈঠক হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে। প্রথম বৈঠক হচ্ছে 9 ডিসেম্বর 1946 সালে। পরের কোয়েশ্চেন দেখো, পরের কোয়েশ্চেন হচ্ছে 18 নম্বর কোয়েশ্চেন আছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত জীবন বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না? খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 21-এর অধীনে আমরা এটা দেখি যে কোনো ব্যক্তিকে তার ব্যক্তিগত জীবন থেকে বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 21-এর মধ্যে ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের মধ্যে এটি আছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এই শব্দগুলিকে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র শব্দগুলিকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এবং জাতির ঐক্য বা ইন্টিগ্রিটি অব দ্য নেশন শব্দগুলির সাথে এগুলোকে জাতির ঐক্য এবং অখণ্ডতে প্রতিস্থাপিত করেছে? এটা অবশ্যই 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। এখানে কয়েকটি কথা অ্যাড করা হয়। কি কি অ্যাড করা হয়? প্রথম হচ্ছে ধর্মনিরপেক্ষ শব্দটি, এবং তার সাথে সমাজতান্ত্রিক শব্দটি,
এবং ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি বা অখণ্ডতা, সেই শব্দটি কিন্তু অ্যাড করা হয়েছিল। জার্মান রসায়নবিদ নাম জানতে চেয়েছে, যিনি 1817 সালে এলিমেন্টস বা উপাদানগুলোকে ত্রয়ীতে শ্রেণীবদ্ধ করেছিলেন, তিনি হচ্ছেন ডোবেরেইনার। অপশন এ অ্যান্সার, ডোবেরেইনার এটি করেছিলেন। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা পাচ্ছি, দস্তার যে আবরণ, যে লোহার উপর দস্তার আবরণ দেওয়া হয়, এই প্রক্রিয়াকে বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া। অপশন সরি হ্যাঁ, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন প্রক্রিয়া। অপশন বি অ্যান্সার হবে গ্যালভানাইজেশন, দস্তার আবরণ লোহার উপর দেওয়া হয়। যান্ত্রিক শক্তি হলো সম্ভাব্য শক্তি। তো এই ড্যাশ শক্তির এটা সমষ্টি, এটা কাইনেটিক এনার্জি বা গতি শক্তির একটা সমষ্টি। অপশন বি অ্যান্সার, সরি অপশন এ অ্যান্সার হবে, এটি হচ্ছে গতি শক্তির একটি সমষ্টি। নেক্সট দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল তৈরি হচ্ছে, ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1 এপ্রিলে ড্যাশ সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 5 কোটি টাকা শেয়ার মূল্য নিয়ে। অবশ্যই এটা বেসরকারি ছিল। তো এই ভারতীয় রিজার্ভ ব্যাংক 1 এপ্রিল তৈরি হচ্ছে কবে? 1935 সালে। যদি বলে অ্যাক্ট, তাহলে হচ্ছে 1934 এর যে আরবিআই অ্যাক্ট আছে, আরবিআই অ্যাক্ট 1934 এ। আর এর জাতীয়করণ হচ্ছে কবে হয়েছিল? 1 জানুয়ারি 1949 এ এর জাতীয়করণ হয়েছিল, মানে সরকার সমস্ত শেয়ার এখানে কিনে নেয় এবং কেন্দ্রীয় ব্যাংকে পরিণত করে। নেক্সট দেখো, কে ভারতীয় পরিকল্পনা বা অর্থনৈতিক স্থপতির জনক বলা হচ্ছে, অর্থনৈতিক পরিকল্পনার জনক? তিনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মোহলানবিশ, ওনাকে আমাদের পরিকল্পনার জনক বলা হয়। 1932 এ উনি যে আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতায় তিনি নির্মাণ করেছিলেন। নেক্সট, ইউক্যারিওটিক কোন অর্গানেলকে সুইসাইডাল ব্যাগ বলা হয়? লাইসোজেমকে এখানে সুইসাইডাল ব্যাগ বলা হয়, লাইসোজেম। অপশন বি অ্যান্সার হবে লাইসোজেম। নেক্সট দেখো, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়ামকে সক্রিয় করে? ভিটামিন কে এখানে এই রক্ত জমাট বাঁধার জন্য এই কাজটি করে থাকে, ভিটামিন কে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি অ্যান্সার। নেক্সট দেখো, পরের যে কোয়েশ্চেন 27 নম্বর, কোন বেদটি সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, যেখানে 1028টি স্তোত্র রয়েছে এবং যা 10টি মণ্ডল বা খণ্ডে বিভক্ত? তো সেটি অবশ্যই ঋগ্বেদ, প্রাচীনতম বেদ ঋগ্বেদ। কোন সময় এটা লেখা হয়েছে? এটা লেখা হয়েছে 1500 বিসি থেকে, মানে বিফোর কমন এরা বা বিফোর ক্রাইস্ট এরা থেকে 1000 বিসির মধ্যে এই ঋগ্বেদ লেখা হয়েছিল। এরপরে 1000 বিসি থেকে 600 বিসির মধ্যে বাকি যে 3টি বেদ আছে, সেই বাকি বেদগুলো লেখা হয়। এটা হচ্ছে এবং এটাকে ওই জন্য বলা হয় পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ, আর এটাকে বলা হয় ঋগ বৈদিক যুগ। পর্তুগিজ অভিযাত্রী যিনি 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছাচ্ছেন, সেই সময়ের রাজা ছিলেন কালিকটের জ্যামোরিন। তো কে এসেছিলেন সমুদ্রপথে? পর্তুগিজ অভিযাত্রী সেলার, তিনি হচ্ছেন ভাস্কো দা গামা। তিনি ভারতবর্ষের পরে, এটা নিয়ে টোটাল 3বার ভারতবর্ষে তিনি পদার্পণ করেছিলেন। ভাস্কো দা গামা 1498 কালিকট বন্দরে আসছেন। 1828 সালে ব্রাহ্ম সভা এবং 1830 সালে রেজিস্ট্রেশনের পর এটির নাম হয়ে যাচ্ছে ব্রাহ্ম সমাজ। তো 1828 সালের ব্রাহ্ম সভা তৈরি করেছিলেন রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সভা 1828-এ, এবং পরবর্তী সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেশবচন্দ্র সেন পরবর্তী দিকে ছিলেন। 1924 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলন কোথায় আয়োজিত হয়, যেখানে গান্ধীজি একমাত্র সভাপতিত্ব করেছিলেন এই কংগ্রেসের অধিবেশনে। একবারে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন কর্ণাটকের বেলগাঁওয়ে তিনি সেখানে অংশগ্রহণ করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি যে সময় গান্ধীজি কোথায় ডু অর ডাই বা করেঙ্গে ইহে মরেঙ্গের ডাক দিয়েছিলেন। গান্ধীজি কখন করেঙ্গে ইহে মরেঙ্গের ডাক দিয়েছিলেন, কোথায় বলেছে? তো কোথায় বললে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বম্বেতে অবশ্যই। এবং ওয়ার্ধা যে মিটিং হয়েছিল বম্বেতেই, মহারাষ্ট্রে, সেখানে ওই ওয়ার্ধাতে এই ভারত ছাড়ো আন্দোলনের যে প্রপোজাল সেটা পাশ হয়। তো বম্বের মধ্যে আমরা দেখতে পাই যে গান্ধীজি তিলক ময়দান থেকে এই আন্দোলনের সূচনা করেছিলেন। সালটা কবে? 1942 সালে ক্রিপস মিশন ব্যর্থতার পর আমরা দেখতে পাই যে এই যে এটা আছে, ভারত ছাড় আন্দোলন তিনি শুরু করেছিলেন ডু অর ডাই এর মাধ্যমে। 32, নিচের কোন আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধী 1919 সালে দেশব্যাপী সত্যাগ্রহ শুরু করেছিলেন? এটি ছিল গান্ধীর প্রথম দেশব্যাপী সত্যাগ্রহ বা ভারতবর্ষ জুড়ে সত্যাগ্রহ। এটা রাওলাটের বিরুদ্ধে বা রাওলাট আইনের বিরুদ্ধে তিনি এই শুরু করেন 1919 সালে। এটি ছিল ওনার প্রথম মানে সর্বভারতীয় আন্দোলন। আর ওনার যদি প্রথম মুভমেন্ট বলো আন্দোলন, সেটি ছিল হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। সেটি ছিল চম্পারণ সত্যাগ্রহ। এটি হয়েছিল 1917-তে। রাওলাট ছিল প্রথম সর্বভারতীয় আন্দোলন। আর উনার যে ম্যাস মুভমেন্ট, প্রায় সমস্ত স্তরের মানুষেরা যেটা যোগ দেয়, সেটা অসহযোগ আন্দোলন 1920 সালে। নেক্সট দেখো দিল্লি দরবার, যেখানে পঞ্চম জর্জের উত্তরাধিকার হিসাবে চিহ্নিত করা হয়েছিল পঞ্চম জর্জকে, এবং তারই সাথে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় এবং দিল্লি দরবার আয়োজন করা হয়। এটা কবে? এটা লর্ড হার্ডিঞ্চের সময় হয়েছিল 1911 সালে। এই দিল্লি দরবার আয়োজিত হয়। আমাদের যে ক্যাপিটাল ছিল ব্রিটিশ ভারতে, সেটা কলকাতা থেকে দিল্লিতে শিফট হচ্ছে এবং তার সাথে পঞ্চম জর্জের যে স্থলাভিষিক্তি সেটাকেও এখানে করা হচ্ছে, মানে তাকে সম্মাননা দেয়া হচ্ছে। এবং উনার আসার পরিপ্রেক্ষিতেই আমরা যেটা দেখি যে মুম্বাইতে যে গেটওয়ে অফ ইন্ডিয়া, একটা হচ্ছে ইন্ডিয়া গেট, সেটা দিল্লিতে আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া জর্জ ওয়েটেড বলে একজন ভদ্রলোক, তিনি এটার আর্কিটেকচার ছিলেন। আর এটা 1924 সালে উদ্বোধন হয়েছিল, সেটা মুম্বাইয়ে আছে গেটওয়ে অফ ইন্ডিয়া। ইনার শরণার্থী সেটিও কিন্তু করা হয়েছিল। নেক্সট যে কোয়েশ্চেনটা পাই, বিহার এবং নেপালের যে মিথিলা রিজিয়ন আছে, সেই মিথিলা রিজিয়নে কোন শিল্পের বিকাশ ঘটেছে? আচ্ছা, এই শিল্পকলা থেকে তো এই সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। তো এখানে আমরা যদি দেখি বিহারের নেপালের যে মিথিলা অঞ্চল আছে, সেটা হচ্ছে মধুবনী চিত্রকলা বা মধুবনী পেন্টিং, খুব বিখ্যাত পেন্টিং। ওয়ার্লি পেন্টিং যদি দেখো, এটা হচ্ছে মহারাষ্ট্রে দেখা যায় ওয়ার্লি পেন্টিং, মহারাষ্ট্র। এবং তার সাথে কলমকারি কলমকারি হচ্ছে অন্ধ্রপ্রদেশে দেখা যায়। আর অন্ধ্রপ্রদেশে দেখা যায় কলমকারি। আর পটচিত্র হচ্ছে উড়িষ্যাতে দেখা যায়। উড়িষ্যাতে পটচিত্র দেখা যায়, যদিও পটচিত্রের অনেকগুলো ভাগ আছে। বাংলার যেমন কালীঘাটের পটচিত্র, মেদিনীপুরের এদিকের পটচিত্র আছে, সেরকম উড়িষ্যা থেকেই পটচিত্রের
উড়িষ্যার যে জগন্নাথ মন্দির থেকে সেখান থেকেই উত্থান বলা হয়ে থাকে। তো এগুলো আমরা দেখলাম ওয়ার্লি পেন্টিং মহারাষ্ট্র, কলমকারী অন্ধ্রপ্রদেশ, মধুবনী যেটা মিথিলা রিজিয়নে, এবং পটচিত্র উড়িষ্যা থেকে দেখতে পাওয়া যাচ্ছে। 35 থাঞ্জাভুরের কোন মন্দিরে চোল স্থাপত্যের রয়েছে, যা রাজা রাজা এরই সম্রাট চোলদের রাজা রাজা নির্মাণ করেছিলেন? সেটি হচ্ছে বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর টেম্পল থাঞ্জাভুরের চোল সাম্রাজ্যে সেটি দেখা যায়। সাবরিমালা মন্দির, এটি কেরালায় অবস্থান করছে। সাবরিমালা মন্দির কেরালাতে আমরা পাই। আচ্ছা, আর মীনাক্ষী মন্দির তো এটা অন্ধ্রপ্রদেশে পাওয়া যাচ্ছে। আহ, না, মীনাক্ষী মন্দির এটা সম্ভবত তোমরা একটু দেখে নেবে, এটা তামিলনাড়ুতে আছে। আর রাম মন্দির তো জানো। মন্দির স্থাপত্য দুই ধরনের হয়। মন্দির স্থাপত্য দুই ধরনের না, ভারতবর্ষের মেনলি তিনটে মন্দির স্থাপত্যের এই অংশ আছে। একটা হচ্ছে নাগাড়া, নাগাড়া স্টাইল, দ্রাবিড়া, দ্রাবিড় স্টাইল, আর একটা হচ্ছে ভেসাড়া। নাগাড়া যেটা দেখা যায় এটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে বা উত্তর ভারতে, উত্তর ভারতে মেনলি দেখা যায়। দ্রাবিড়া হচ্ছে দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারত। আর ভেসাড়া হচ্ছে নাগাড়া প্লাস দ্রাবিড়া, এর সংমিশ্রণ দেখা যায়। এর মধ্যে আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য। যেমন তোমরা যদি দেখো বিজয়নগরের যে আর্কিটেকচার, সেটা ছিল দ্রাবিড়া গোষ্ঠীর একটা অংশ, দ্রাবিড় যে আর্কিটেকচারের একটা অংশ। নাগাড়ার মধ্যে আবার এদিকে কলিঙ্গ পাবে, কলিঙ্গ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখা যায়। এরকম কিছু আছে। বাংলায় যেমন তোমরা আটচালা পাবে, বিষ্ণুপুরের একটা স্বতন্ত্র ধারা পাবে। তো এরকম মন্দির স্ট্রাকচার, তার মধ্যে তিনটে ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই। একটি নাগাড়া উত্তর ভারতে, দ্রাবিড়া দক্ষিণ ভারতে, আর দুটো সংমিশ্রণ দেখা যায় ভেসাড়াতে। ভেসাড়া মেনলি পশ্চিম ভারতটা এদিকটা দেখা যায়, তবে সংমিশ্রণ আছে। ড্যাশ বেশিরভাগ দাক্ষিণাত্য মালভূমি জুড়ে রয়েছে। কোন মাটি দাক্ষিণাত্য মালভূমি জুড়ে রয়েছে, যার মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশ আসে? তো এই মাটিটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, বা এটাকে আমরা কালো মাটি বা ব্ল্যাক সয়েল বলি, বা কৃষ্ণ মৃত্তিকা বলি। এটা যেহেতু কার্পাস চাষের জন্য খুব ইম্পর্টেন্ট, বা তুলা চাষের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এই জন্য এই মাটিটাকে আমরা কৃষ্ণ কার্পাস মৃত্তিকাও বলে থাকি। যেহেতু তুলা চাষের জন্য এই অংশটা, এই রিজিয়নটা খুবই জনপ্রিয়, এবং সেটা কালো মাটি। এর যে আছে উর্বরতা খুব বেশি, তার কারণ হচ্ছে জল এটাকে রিটেনশন করে রাখতে পারে, ওয়াটারকে, যার জন্য এই মাটিতে তুলা চাষ ভালো হয়। ভারতের শ্বেত বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনকের সাথে দুজন জড়িয়ে ছিলেন। অবশ্যই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন, এবং যাকে এই বিপ্লবের জনক বলা হচ্ছে তিনি হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়ান। ডক্টর ভার্গিস কুরিয়ানকে এই বিপ্লবের আমরা জনক বলছি। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য অ্যাড করতে দেখেছি। তো এই মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? এটা ইউএসএসআর, বা তৎকালীন আমরা সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। সোভিয়েত ইউনিয়ন নেই, 1991 সালে এর ডিস্ট্রয় ঘটেছে, ভেঙে গেছে, সেটা আমরা দেখি। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের পার্ট এ এবং 51 এর এ, অনুচ্ছেদ 51 এর এ, সেখানে কি বলেছে? তো উপস্থিত মৌলিক কর্তব্যের সংখ্যা, ইনিশিয়ালি এখানে 10টি কর্তব্য ছিল, মৌলিক কর্তব্য। 2002 সালে এখানে আরেকটি অ্যাড করা হয়। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য এই পার্ট 4 এর এ, বা সংবিধানের যে ধারা আছে 51 এতে পাওয়া যায়। ভারত সরকারের যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আছে, যেটাকে আমরা সেন্ট্রাল কাউন্সিল, মিনিস্ট্রি অফ কাউন্সিল বলা হয়, বা কাউন্সিল অফ মিনিস্টার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা আমরা বলে থাকি। তো এটা ভারত সরকারের কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ আছে, তার প্রকৃত নির্বাহী বা প্রধানকে এটা চেয়ার করেন, বা
এর চেয়ারম্যান তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার রেকমেন্ডেশনেই অন্যান্য প্রধানমন্ত্রীরা নিয়োগ পেয়েছেন এবং সমগ্র মন্ত্রীদের একত্রে আমরা মন্ত্রী পরিষদ বলি। কত ধরনের মন্ত্রী থাকে? সর্বোচ্চ মন্ত্রী হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টার। আচ্ছা, তারপরে আরেকজন থাকেন, ওনারা হচ্ছেন মিনিস্টার মিনিস্টার অফ স্টেট। আর একজন থাকেন মিনিস্টার অফ স্টেট। আচ্ছা, এখানে একজন থাকবেন ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। এই তিন ধরনের মন্ত্রীর অস্তিত্ব আমরা দেখতে পাই। আর একজন ডেপুটি মিনিস্টার থাকেন, যদিও ডেপুটি মিনিস্টারের সাংবিধানিকভাবে কোনো উল্লেখ নেই, মানে আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার, সরি, ডেপুটি প্রাইম মিনিস্টার কোনো উল্লেখ নেই। প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, আর এদিকে আমরা লাস্ট লালকৃষ্ণ আদবানিকে দেখেছি। নেক্সট দেখো, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? আমি আগেই লোকসভার এই যে সদস্য সংখ্যার বিষয়টা আলোচনা করেছি। টোটাল হচ্ছে, আমরা যদি দেখি লোকসভার যে সদস্য সংখ্যা কতজন, ম্যাক্সিমাম স্ট্রেন্থ বললে 550 জন, আর প্রেজেন্ট বললে এটা ম্যাক্সিমাম, আর প্রেজেন্ট বললে কত, 543 জন। কেন 543 জন? আগে 545 জন ছিল, এখান থেকে দুইজনকে মাইনাস করা হয়েছে। দুইজনকে মাইনাস করে দেওয়ার জন্য, এই দুইজন কারা ছিল? অ্যাংলো ইন্ডিয়ান, 2020 সালে এদেরকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ওপরের কোনোটিই নয়, উপরের কোনোটিই নয়, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। নেক্সট 42, সমস্ত পঞ্চায়েত প্রতিষ্ঠানে সংরক্ষিত মোট আসনের, মানে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, যেটা 1992 সালে সাংবিধানিক মর্যাদা পেয়েছিল, এই যে পঞ্চায়েত ব্যবস্থাপনা, সেই পঞ্চায়েত ব্যবস্থাপনায় তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা তাদের সংরক্ষণের কথা বলা হয়েছিল। সেটা কত শতাংশ? সেটা অবশ্যই 1/3 বা 1/3, এটা বলা হয়েছিল 1/3। আবার কিছু রাজ্য আছে সেটাকে আরো বাড়িয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে, এটা কিন্তু 50%, মহিলাদের যে সংখ্যা সেটা 50%, এটা ওম্যানদের, কিন্তু ওম্যানদের সংখ্যাটা। আর এই পঞ্চায়েত ব্যবস্থাপনাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল 73তম সংবিধান সংশোধনীর দ্বারা, 73rd অ্যামেন্ডমেন্ট করে 1992 সালে এটাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। আর 74তে একই সালে এখানে দেওয়া হয়েছিল কাকে? পৌরসভাকে। পৌরসভাকে সেই মর্যাদাটা দেয়া হয়, সাংবিধানিক মর্যাদা। 43, সংবিধানের কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলেছে? ভারতীয় সংবিধানের 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের কথা বলা হয়েছে, কিন্তু দুই ধরনের সংখ্যালঘু আছে। সংখ্যালঘু দুই ধরনের, কি? একটি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু, আর একটি হচ্ছে ভাষাগত সংখ্যালঘু। তাহলে একটি হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু আর একটি হচ্ছে ভাষাগত সংখ্যালঘু। নেক্সট দেখো 44 নম্বর কোয়েশ্চেন কি বলছে? একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয় এবং বার্ষিক আর্থিক বিবৃতি, যেটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নামে পরিচিত। আমরা যেটা বাজেট বলি, সংবিধানের কোথাও কিন্তু বাজেট শব্দটি উল্লেখ নেই, যেটা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো কোন ধারার অধীনে এটা আছে বা কোন অনুচ্ছেদের অধীনে? এটা 112 অনুচ্ছেদের অধীনে হয়। আর বাজেট যেটা হয়, বাজেটটা সাধারণত 3টে বছরের এখানে হিসাব থাকে।
একটা হচ্ছে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, আর একটা আপকামিং ইয়ার্স। 3টে বছরের কিন্তু এখানে বাজেট ঘোষিত হয়, সেটা মাথায় রাখবে, পরীক্ষা এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আমরা পেয়েছি। 45, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে আমরা দেবনাগরী লিপিতে হিন্দিকে ভারতের একটি সরকারি ভাষা হিসাবে বিবেচনা করা হয়? তো আর্টিকেল 343 ধারার মধ্যে এটা আমরা পাই। পরবর্তী সময়ে ইংরেজিকে আবার অ্যাড করা হয়, তার কারণ হিন্দি ভাষার বিরুদ্ধে সেখানে একটা মত পার্থক্য ছিল। তো এই জায়গায় আমরা দেখতে পাই 343 নম্বর ধারাতে সেখানে দেবনাগরীর অক্ষরের হিন্দি ভাষাকে ভারতের সরকারি ভাষা। অবশ্যই মাথায় রাখবে, ভারতে কিন্তু যেটি আছে সেটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি ভাষা। এখানে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ভাষা কিন্তু নেই। অবশ্যই মাথায় রাখবে, যেটি আছে সেটি হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কোন বছরের ভারতের সংবিধানে, কোন বছর ভারতীয় সংবিধানে 86তম সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার হিসাবে 6 থেকে 14 বছরের যে শিশুদের বিনামূল্যে শিক্ষা এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলছে, এবং একই সাথে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার, সেখানে 21-এ সাবক্লস অ্যাড করা হচ্ছে। এটা 2002 সালে করা হয়েছিল, 86তম সংবিধান সংশোধন করে 2002 সালে। নিউল্যান্ডের যে অক্টেভের সূত্র অনুসারে প্রকৃতিতে কতগুলি উপাদান বা এলিমেন্টস বিদ্যমান আছে? নিউল্যান্ডের অক্টেভের সূত্র খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উনি যেটি বলেছিলেন 56টি এলিমেন্টের কথা প্রকৃতিতে তিনি বলেছিলেন। পরেরটি, মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে, সেই পর্যায় সারণীতে উপাদানগুলির ড্যাশ বৈশিষ্ট্যগুলিকে তাদের একটি পর্যায়ক্রমিক হিসাবে বিবেচনা করা হয়েছে। এখানে কিসে বিবেচনা করা হয়েছে, সেটা হচ্ছে পারমাণবিক ভরের সাথে বিবেচনা করা হয়েছে। অপশন বি অ্যান্সার। 49, CaO, এটা কোন সাধারণ যৌগের সাধারণ লবণের বা যৌগের নাম? CaCl2, এটি হচ্ছে এটি হচ্ছে ব্লিচিং পাউডার, বা যেটাকে আমরা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বলে থাকি। এটি ব্লিচিং পাউডার বা ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সাধারণ যে ওই এটির নাম, কেমিক্যাল নাম, কিন্তু সাধারণ নাম হচ্ছে ব্লিচিং পাউডার। নেক্সট, তড়িৎ প্রবাহের এসআই একক। তড়িৎ প্রবাহের এসআই একক খুবই সোজা কোয়েশ্চেন। এসআই একক হচ্ছে অ্যাম্পেয়ার। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পেয়ার। নেক্সট, পরের কোয়েশ্চেন আসি আমরা। কাজ করার হারকে শক্তি বলে, তো শক্তির একক এখানে জানতে চেয়েছে। কাজ করার হারকে শক্তি বলছে, তো শক্তির একক হচ্ছে ওয়াট। শক্তির একক আমরা এখানে এসআই একক হচ্ছে ওয়াট। অপশন এ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পণ্য এবং পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি বলছি, এই জিএসটি কবে শুরু হয়েছিল? পণ্য এবং পরিষেবা কর বা যেটাকে জিএসটি বলছি, জিএসটি শুরু হয়েছিল 1 জুলাই 2017 সালে, যেটাকে আমরা জিএসটি দিবস হিসাবেও পালন করি 1 জুলাইকে। আর জিএসটি যদি দেখো, জিএসটি বেশ কয়েকটি এর পার্ট আছে, যেমন একটি হয় সিজিএসটি, সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি, একটি হয় এসজিএসটি মানে স্টেট জিএসটি, একটি হয় আইজিএসটি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি মানে দুজনে ইন্টিগ্রেট করে, একটা হয় ইউটিজিএসটি ইউনাইটেড টেরিটরি জিএসটি। আর যদি স্ল্যাব দেখো, তাহলে একটা হয় 0% স্ল্যাব, একটা হয় 5% স্ল্যাব, একটা 12% স্ল্যাব, একটা 18% স্ল্যাব, একটা 28% স্ল্যাব।
যদিও 0%টা ট্যাক্সেবল নয়, তো এই স্ল্যাবগুলো কিন্তু দেখা যায়, ট্যাক্সের স্ল্যাবগুলো। 53 ড্যাশ হলো শ্বাসযন্ত্রের অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদনের একটি প্রক্রিয়া। এটাকে বলা হয় অ্যারোবিক শ্বসন, বা যেটাকে আমরা সবাত শ্বসন বলি। অপশন এ আনসার, যেখানে অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপাদন করা হয় সবাত শ্বসনে। নেক্সট, গ্রোথ হরমোন নিচের কোনটি যেটি কোনো অন্তঃস্রাবী গ্রন্থি দ্বারা নিঃসৃত হবে? কোন একটি অন্তঃস্রাবী গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থির দ্বারা? এটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অপশন সি আনসার, পিটুইটারি গ্রন্থি। নেক্সট, পরের কোয়েশ্চেন আমরা আসি। পরের কোয়েশ্চেনে কি আছে দেখো। আচ্ছা, এটা একটা কন্ট্রাসেপটিভ মানে পপুলেশন কন্ট্রোলের উপায়ের কথা বলেছে। গর্ভনিরোধক পদ্ধতিগুলির মধ্যে কোনটি অবাঞ্ছিত গর্ভধারণ বা এসটিডি উভয় নিয়ন্ত্রণের জন্য কার্যকর? অবশ্যই সেটা বর্তমান সময়ের বিভিন্ন ধরনের যে আছে কন্ডম, সেটাকে বোঝাচ্ছে। কপারটিটা অনেক আগে ব্যবহার করা হতো। নেক্সট, মানে এটা পরিবার পরিকল্পনারই একটি অংশ বলতে পারো, যেটা 1952 সাল থেকে আমরা প্রথম শুরু করি, এবং তারপর পরবর্তীতে 60-এর দশকে কপারটি আসে, এবং এখন সেটা এগুলো আমরা দেখতে পাই। 56 গৌতম বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করেছিলেন? গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, তিনি হচ্ছেন বোধগয়াতে বা বুদ্ধগয়া বিহারের, সেখানে জ্ঞান লাভ করেন। সারনাথে হচ্ছে ধর্মোপদেশ মানে প্রথম যেটাকে ধর্মচক্র প্রবর্তনও বলা হয়। কুশীনগরে উনি মারা যাচ্ছেন। পাভাপুরীতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন ওই জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। নেক্সট, 57 1851 সালে অবধ রাজ্যকে একটি চেরির সাথে তুলনা করেছিলেন, এবং তিনি উল্লেখও করেছিলেন যে এই চেরিটি তাদের মানে ব্রিটিশদের মুখে যাওয়ার জাস্ট সময়ের অপেক্ষা। এটি উল্লেখ করেছিলেন কে? 1851 সালে তখন আমাদের ভাইসরয় ছিলেন লর্ড ডালহৌসি। তিনি এটি উল্লেখ করেছিলেন অবধ রাজ্যকে চেরি, যেখান থেকে সব থেকে বেশি আমরা সিপাহী বিদ্রোহের সময় সেনাদের যে অংশগ্রহণ দেখি। প্রত্নতত্ত্ব সংক্রান্ত কাজ ভারতে 1784 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে। তো ইউরোপীয়দের দ্বারা শুরু হয়েছিল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল নামে, যেখানে আমাদের প্রাচ্যের যে গবেষণা বা যেটা আমরা ভারতবর্ষের যে গবেষণা, প্রাচ্যের গবেষণা শুরু হয়েছিল, তো সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স কলকাতাতেই তৈরি করেছিলেন। উইলিয়াম জোন্স, অপশন ডি অ্যান্সার। নেক্সট, প্রার্থনা সমাজ 1876 তৈরি হচ্ছে প্রার্থনা সমাজ। তো এই প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কাকে বলা হচ্ছে বম্বেতে? এটি করেছিলেন হচ্ছেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। প্রার্থনা সমাজ, অপশন বি অ্যান্সার, আত্মারাম পাণ্ডুরঙ্গ, তিনি এটি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মহাদেব গোবিন্দ রানাডে সম্পর্কে যদি দেখো, মহাদেব গোবিন্দ রানাডে তিনি হচ্ছেন আর গোপাল কৃষ্ণ গোখলের জিকে গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিলেন। গোখলের রাজনৈতিক গুরু। আর ইনি কার রাজনৈতিক গুরু ছিলেন? তাহলে আমরা দেখতে পাই যে গোপাল কৃষ্ণ গোখলে, এনার রাজনৈতিক গুরু ছিলেন রানাডে, আর গোপাল কৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিলেন গান্ধীজি। গান্ধীজি এনার রাজনৈতিক গুরু ছিলেন। বাল গঙ্গাধর তিলককে বলা হয় যে আমাদের মানে তাকে ইন্ডিয়ান আনরেস্ট বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। ভ্যালেন্টাইন চিরল তাকে সেই সংবর্ধনা দিয়েছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীকে ভারতবর্ষের মার্টিন লুথার কিং বলেও আখ্যায়িত করা হয়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ কবে অনুষ্ঠিত হয়েছিল?
আচ্ছা, এটা সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় 1857 সালে এই বিদ্রোহ, এবং এর পরিপ্রেক্ষিতে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় এবং ভারত শাসন আইন। এই আইনের মাধ্যমে যেটা হয়েছিল সেটি হচ্ছে আমাদের অবশ্যই পদাধিকারটা চেঞ্জ হয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া থেকে ভাইসরয় অফ ইন্ডিয়া হয়ে যায়, এবং তারই সাথে সব থেকে বড় যে পাওয়ার এটা হয়েছিল, পরিবর্তনটা হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ারটা চলে যায় কার হাতে? সরাসরি ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশ ক্রাউন বা ব্রিটিশ পার্লামেন্ট তাদের হাতে চলে যাচ্ছে। এর আগে পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করছিল। জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে জড়িত ডায়ারকে কে হত্যা করেছিলেন? 1940 সালে হত্যা করেছিলেন লন্ডনে গিয়ে। ঘটনা ঘটেছিল 13ই এপ্রিল 1919 সালে। 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটছে। ঠিক 1940 সালে গিয়ে, প্রায় 21 বছর পরে গিয়ে উধম সিং এই ভদ্রলোককে কিন্তু হত্যা করেছিলেন, ও ডায়ারকে। তিনি নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর। 62, মহাত্মা গান্ধী কার সাথে 1932 সালে পুনা চুক্তি যেটি আছে সেটি স্বাক্ষরিত করেছিলেন? বি আর আম্বেদকরের সাথে, মহারাষ্ট্রের পুনাতে। আর কি কারণে? কারণটা হচ্ছে এই ভদ্রলোক র্যামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি ঘোষণা করেছিলেন যে আহ, ভারতবর্ষের যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, সেই নীতিটাকে সমর্থন করেছিলেন আম্বেদকর, যে আলাদা অনগ্রসর শ্রেণীর জন্য আলাদা সেখানে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু সেটার বিরুদ্ধেই গান্ধী আমরণ অনশন শুরু করেন, এবং সেখান থেকে 1932 সালে তার যে পুনা চুক্তি আমরা দেখতে পাই। নিচের কোনটি রাজস্থানের একটি লোকনৃত্য? রাজস্থানের লোকনৃত্য কোনটি? রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঝুমার। ঝুমার দেখা যায়। ভাংড়া হচ্ছে পাঞ্জাবে, গরবাও পাঞ্জাবে দেখা যায়। এইগুলো আমরা দেখতে পাই। আর ঝুমার রাজস্থানে দেখা যায়। নেক্সট, ডান্ডিয়া রাস। ডান্ডিয়া রাস কোথায় দেখা যায়? খুব জনপ্রিয় ডান্ডিয়া রাস, সেটি হচ্ছে গুজরাটে দেখা যায়। ডান্ডিয়া রাস আমরা গুজরাটের মধ্যে দেখতে পাই। আচ্ছা, পরের কোয়েশ্চেনে আসি। পুষ্কর মেলা। পুষ্কর মেলা খুব জনপ্রিয় একটি মেলা এবং পবিত্র মেলা। এটা কোথায় হয়? এটা আজমির ডিস্ট্রিক্টে আছে। রাজস্থানের আজমির ডিস্ট্রিক্টে পুষ্কর মেলার কিন্তু আয়োজন করা হয়, রাজস্থানের আজমির ডিস্ট্রিক্টে। নেক্সট, বিখ্যাত সাংগাই ফেস্টিভ্যাল, খুব বিখ্যাত ফেস্টিভ্যাল, এবং একটা বিপন্ন হরিণ আছে, সাংগাই হরিণও এখানে পাওয়া যায়। সেটি হচ্ছে মণিপুর। মণিপুরে সাংগাই উৎসব পালিত হয়। একটি বিপন্ন হরিণ আছে সাংগাই নামে, সেটাও মাথায় রাখবে। পটচিত্র, যে চিত্রকলা আছে, পটচিত্র, কাপড়ের মধ্যে প্রাকৃতিক রং ব্যবহার করে এই পটচিত্র করা হয়। এর উত্থান বলা হয়, এই চিত্রকলার শৈলীর প্রাচীনতম এবং জনপ্রিয় যেটা উত্থান, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যের জগন্নাথ মন্দির থেকে এর উত্থান বলা হয়। আর এটি আমাদের বাংলাতেও বলেছিলাম যে পশ্চিম মেদিনীপুরে পিংলা আছে, তারপর এদিকে কালীঘাটের পটচিত্র, আলাদা কয়েকটি শৈলীও দেখা যায়। হায়দ্রাবাদের চারমিনার খুব বিখ্যাত একটি আর্কিটেকচার, হায়দ্রাবাদের একটা ট্রেডমার্ক বলা যেতে পারে হায়দ্রাবাদ শহরের। এই চারমিনার কে তৈরি করেছিলেন? চারমিনার তৈরি করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ, তৈরি করেন। আদিল শাহের গোল গম্বুজ তোমরা জানো। 69, কোন কাঠামোটি 1921 সালে এডুইন লুইটেন্স, মানে যিনি দিল্লির স্থপতি ছিলেন, আর্কিটেকচার ছিলেন দিল্লি শহর নির্মাণের ক্ষেত্রে, নতুন দিল্লি অবশ্যই, সৈন্যদের যুদ্ধের স্মারক হিসাবে নির্মিত হয়েছিল তার আর্কিটেকচারে? এটি হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা মুম্বাইয়ে আছে। এটা 1924 সালে উদ্বোধন হয়েছিল। সেই বলেছিলাম 1911 সালের দিল্লি দরবারের যে পঞ্চম জর্জকে স্বাগত জানাতে এবং তারই স্মৃতির উদ্দেশ্যে গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয় মুম্বাই। বুলন্দ দরজা, এটা করেছিলেন আলাউদ্দিন খিলজি।
না, ওটা আলাই দরওয়াজা ছিল, বুলন্দ দরওয়াজা আকবর করেছিলেন। লালকেল্লার লাহোরি গেট এটা মুঘলদের সময়, এবং ইন্ডিয়া গেট যেটা 1921 সালের যে প্রথম বিশ্বযুদ্ধে যে সৈন্যদের স্মৃতির উদ্দেশ্যে এই স্মারকটা এডওয়ার্ড লুইটেন্স, যিনি দিল্লি শহরের স্থপতি ছিলেন, এডওয়ার্ড লুইটেন্স, এবং এরই সাথে আর একজন ছিলেন হারবার্ট ব্রেকার, তারা কিন্তু স্থপতি ছিলেন দিল্লি শহর, নতুন দিল্লি শহরের নির্মাণের ক্ষেত্রে। তো ওনারাই এটি করেন ইন্ডিয়া গেট। নেক্সট 70, চিকনকারি। কলমকারি আমরা অন্ধ্রপ্রদেশে দেখেছি, আর চিকনকারি এটি পাওয়া যায় হচ্ছে লখনৌ, মেনলি হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের লখনৌতে আমরা চিকনকারি যে সূচিকর্ম সেটা কিন্তু দেখতে পাই। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য সেটি হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে সব থেকে বেশি বক্সাইট পাওয়া যায়। নেক্সট, ভারতের প্রাচীনতম পারমাণবিক চুল্লির যেটি 2018 সালে পুনরায় চালু করা হয়েছিল, ভারতের মহারাষ্ট্রের টম্বে শহরে এটি আছে, মহারাষ্ট্রের টম্বে শহরে এটি পাবে, সেটি হচ্ছে অপ্সরা, অপশন এ অপ্সরা। আদিত্য বলে বা আদিত্য L1 বলে আমরা একটা সূর্য মিশন পাঠিয়েছিলাম, সূর্য মিশন বা সূর্য অভিযান, সেটা তোমরা দেখেছো। প্রিয়দর্শিনী এটা আমাদের ইন্দিরা গান্ধীর নামের মাঝে আছে, ইন্দিরা গান্ধী, প্রিয়দর্শিনী গান্ধী। এটা একটা লেক আছে প্রিয়দর্শিনী বলে, সেটা কিন্তু আন্টার্কটিকায়, আন্টার্কটিকায় আমাদের যে দক্ষিণ গঙ্গোত্রী সেখানেই পাশে এই প্রিয়দর্শিনী একটি লেক আছে। আর গঙ্গোত্রী তো জানো, সেটা গঙ্গোত্রীর যে গোমুখ গুহা সেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। 73, ভৌত ভূগোল কোন শাখাটি ভূমিরূপ এবং তাদের বিবর্তন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে? সেটি হবে জিওমরফোলজি, জিওমরফোলজি ভূমিরূপবিদ্যা। ক্লাইমেটোলজি হচ্ছে এখানে আমাদের জলবায়ু সংক্রান্ত, হাইড্রোলজি হচ্ছে জল সংক্রান্ত বিষয়, আর সয়েল জিওগ্রাফি যদিও এটা ভূমি সংক্রান্ত, যদি এটা পেডোলজি বলা হয়। নেক্সট 74, পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কি নামে পরিচিত? পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর কি নামে পরিচিত জানতে চেয়েছে। বাইরের স্তরকে আমরা ভূত্বক বা কাস্ট বলি, অপশন সি অ্যান্সার, কাস্ট বা ভূত্বক। নেক্সট, সুয়েজ খাল। সুয়েজ খাল একটি কৃত্রিম জলপথ, কাকে যুক্ত করেছে? এই জলপথের মাধ্যমে ইউরোপের সাথে আমাদের খুব সহজেই যোগাযোগ করা যায়, এবং অন্যতম একটা ব্যস্ততম এটা ট্রেডিং রুট এই যে এটা আছে সুয়েজ খাল। তো সুয়েজ খাল যদি আমরা দেখি তাহলে এটা ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর এই দুটোকে কানেক্ট করেছে সুয়েজ খাল, যেটা ইজিপ্টের ওপর দিয়ে গেছে। লোহিত সাগর আছে এবং তার কিছুটা পরেই আরব সাগরের সাথে সেটা যুক্ত হয়েছে। এটা ভারতবর্ষ বা ইউরোপের সাথে যে বাণিজ্যের অন্যতম একটা সহজ রাস্তা বলতে পারো, নাহলে আমাদের অনেকটা আফ্রিকা হয়ে ঘুরতে হবে। 76, বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা বা হিউমিডিটি বলা হয়, আর্দ্রতা বা হিউমিডিটি বলা হয় এটাকে। নেক্সট, ধোঁয়ার সাথে কুয়াশা মিশে গেলে সেটাকে ধোঁয়াশা বলা হয়। আর ফগ হচ্ছে আমাদের এই বায়ু দূষণের ফলে এটা ঘটে থাকে। 77, ভারতের সংবিধানের মূলত কয়টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত ছিল? মূলত কয়টি, মানে এখানে ইনিশিয়াল স্টেজে যদি দেখো তাহলে 395টি ছিল, বর্তমানে 448টি আছে। ধারার কথা বলছে এখানে, অনুচ্ছেদ বা ধারা। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান। লেখার ভিত্তিতে সংবিধান দুই ধরনের হয়, রিটেন এবং আনরিটেন, মানে লিখিত এবং অলিখিত। ভারতবর্ষের সংবিধান লিখিত এবং এটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। নেক্সট আসি পরেরটাতে, ভারতের গণপরিষদ সংবিধানের যে ধারণা, যে ভারতীয়দের একটা সংবিধান থাকার প্রয়োজন এবং সেটা গণপরিষদ দ্বারা তৈরি হবে,
এই যে ধারণা, এটা কে উপস্থাপন করেছিলেন? এই উপস্থাপনটা করেছিলেন এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয়, যাকে ভারতের কমিউনিস্ট প্রতিকৃত বলা হয়, কমিউনিস্ট আন্দোলনের। উনি প্রথম ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি 1920 সালে তাসখন্দে তৈরি করেছিলেন এম.এন. রয়। নেক্সট, আইনের শাসন বা রুল অফ ল, যেটা বিভিন্ন সময়েতেই আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অভাব দেখি। বিশেষ করে মব কালচারটা বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়। উত্তেজিত জনতা গিয়ে মারধর করে নিচ্ছে, মানে আইনের শাসনটা আইনে না রেখে নিজেদের হাতে তুলে নেয়। সেটা আমাদের একটা সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। তো এই আইনের শাসন বা রুল অফ ল, এটা আমরা কোথা থেকে নিয়েছিলাম? এটা নিয়েছিলাম আমরা ব্রিটিশ সংবিধান থেকে। অপশন বি অ্যান্সার এটি। নেক্সট 81, কোনোভাবেই আইন যারা রক্ষাকর্তা আছে তাদের ওপর ছেড়ে দেওয়াই উচিত, নিজেদের হাতে আইন তুলে নেওয়া কোনোভাবেই কিন্তু উচিত না। এটা একটা দেশের স্টেবিলিটির ক্ষেত্রে কিন্তু বলা যায় খুব বড়সড় আঘাত আনতে পারে। 81, ভারতের সংবিধানের প্রদত্ত স্বাধীন বিচার বিভাগ এবং বিচার বিভাগীয় যে পর্যালোচনা বা যেটাকে জুডিশিয়াল রিভিউ বলা হয়, এটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। অপশন এ অ্যান্সার হবে। স্বাধীন বিচার বিভাগ বা ইন্ডিপেন্ডেন্ট আমাদের যে জুডিশিয়ারি, তার সাথে জুডিশিয়াল রিভিউ, এটা মার্কিন সংবিধান থেকে নেওয়া। 82, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই দুটি কোর্টের অধীনে আমরা হেভিয়াস কর্পাস, তারপরে সার্টোয়ারি, কোয়ারেন্টো, ম্যান্ডামাস, প্রহিবিশন, এগুলো জারি করতে পারি। এগুলো হচ্ছে আমাদের আর্টিকেল 32-এ ভারতীয় সংবিধানের মৌলিক যে অধিকার আছে, ফান্ডামেন্টাল রাইটস, সংক্ষেপে এফআর, কত থেকে 12 থেকে 35, তার মধ্যে 32 নম্বর ধারাতে যেটি আছে সেটি হচ্ছে রিটস আছে। 5টি রিট এখানে আছে। এই 5টি রিটের মধ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এগুলো জারি করে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো সংরক্ষণ করতে পারে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখি, সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা এবং হাইকোর্ট 226 ধারায় তারা এই রিটগুলো জারি করার অধিকার রাখে। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা এবং হাইকোর্ট 226 নম্বর ধারা, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন তোমরা পাবে। নিম্নলিখিত কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যোগ করা হয়েছিল? 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্যগুলোকে অ্যাড করা হয়েছিল, যেটা ইউএসএসআর এর থেকে বা সোভিয়েত ইউনিয়নের ভাবধারায় থেকে আমরা নিয়েছিলাম। বর্তমানে লোকসভার মোট আসন সংখ্যা কত? এটা আমি আগে আলোচনা করেছি। ম্যাক্সিমাম স্ট্রেংথ বললে 550, প্রেজেন্ট মেম্বার হচ্ছেন 543 জন। আগে 545 জন ছিলেন, 2020 সাল থেকে এটা 543, দুইজন অ্যাংলো ইন্ডিয়ানকে সেখানে আর জায়গা দেওয়া হয়নি, সুতরাং এখন 543টি। নিম্নলিখিতের মধ্যে কে ভারতীয় সংসদের দুটি কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন? মানে যখন কোনো বিলের ক্ষেত্রে, ধরো বিলটা আমাদের পাস করাতে হবে, যৌথ অধিবেশন তখন দেখা যায়, সাধারণ বিলের ক্ষেত্রে অবশ্যই। আর প্রতিটা অধিবেশনের প্রথম সভাটা যৌথ অধিবেশনই হয়। এছাড়া প্রথম যখন অধিবেশন তখনও কিন্তু যৌথ অধিবেশন হয়, রাষ্ট্রপতি যখন এ করেন একটা ভোটের পর। তো এই যে যৌথ অধিবেশন, ভারতীয় সংবিধানের আর্টিকেল 108 নম্বরে বলা আছে যৌথ অধিবেশনের কথা, এবং তার প্রিজাইডিং অফিসার হবেন কে বা সভাপতিত্ব করবেন কে? তিনি হচ্ছেন লোকসভার স্পিকার করবেন, তাকেই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আর সাধারণ বিল পাস করার ক্ষেত্রে প্রথম যে যৌথ এই যে অধিবেশন সংসদের দুই কক্ষের, এটা প্রথম হয়েছিল কবে? 1961 সালে। 1961 সালে প্রথম যৌথ অধিবেশন বসে, এবং কোন আইন পাস করাতে গিয়ে? অবশ্যই সেটা ডাউরি অ্যাক্ট। মানে ডাউরি অ্যাক্ট বলতে এটা ডাউরি এগেনস্ট অ্যাক্ট, মানে ওই যে পণ প্রথা বিরোধী আইন, সেটা পাস করা হয়েছিল প্রথম 1961 সালে যৌথ অধিবেশন ডেকে। নেক্সট দেখো, রাজ্যসভায় সর্বোচ্চ কত দিনের জন্য একটি অর্থ বিল স্থগিত করে রাখতে পারে? একটা বিল, অর্থ বিল লোকসভায় এলো, তারপরে সেটা রাজ্যসভায় যাবে, কিন্তু রাজ্যসভা এখানে এখতিয়ার নেই বিলটাকে কোনো পরিবর্তন করা। তারা রেকমেন্ডেশন করতে পারে, সেটা মানতেও পারে নাও পারে লোকসভা,
মানে এখানে বলা যায় অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার একটা একচ্ছত্র একটা আছে, ক্ষমতা আছে। তো এটা 14 দিনের মধ্যে এই বিলটাকে আবার লোকসভায় ফেরত পাঠিয়ে দিতে হয়। কেন্দ্র রাজ্যের সম্পর্কের বিষয়ে একটি কমিশন, খুব বিখ্যাত কমিশন তৈরি করা হয়েছিল, যার নাম সারকারিয়া কমিশন। কেন্দ্র রাজ্যের সম্পর্ক পর্যালোচনা করার জন্য 1983 সালে এটা তৈরি হয় এবং এটি 1987 সালে রিপোর্ট সাবমিট করে। তারা সাবমিট করে 1987 সালে। 88, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগের কথা বলা আছে আর্টিকেল 16, 16 নম্বর ধারা। বেসরকারি ক্ষেত্রে নয়, তবে এক্ষেত্রে এরও কিন্তু এক্সেপশন বা রিজার্ভেশন আমরা দেখতে পাই। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে বলা আছে? আমাদের যে মৌলিক অধিকারগুলো যদি দেখো, তাহলে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, এটি হচ্ছে সমতার অধিকার, বা আমরা এটাকে বলি সমতার অধিকার বা রাইট টু ইকুয়ালিটি। আচ্ছা, আর্টিকেল 19 থেকে 20, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম। এবং আর্টিকেল 21 থেকে 22, সরি এই জায়গাটা 21 থেকে 22 পর্যন্ত, একটু ভুল করলাম। 22 স্বাধীনতার অধিকার। 23 থেকে 24, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে। অধিকার। 25 থেকে 28, এটি হচ্ছে ধর্মীয় অধিকার। আর 29 থেকে 30, এটি হচ্ছে আমাদের ওই ধর্মীয় যে সংখ্যালঘু আছে, এটা শিক্ষা এবং সংস্কৃতির অধিকার। এটা হচ্ছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার। আরেকটি আছে, সেটি হচ্ছে 32, আর্টিকেল 32, এটা সংবিধানের প্রতিবিধানের অধিকার, যেটাকে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন সংবিধান প্রতিবিধানের অধিকার। এই অধিকারগুলো লঙ্ঘন হলে আমরা আর্টিকেল 32 এর অধীনে সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারায় আর 226-এ হচ্ছে হাইকোর্টে যেতে পারি। তো এখানে বলেছে শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে আর্টিকেল 23, শোষণের বিরুদ্ধে। আর 24 হচ্ছে শিশু শ্রম আছে, সেটা এখানে উল্লেখ নেই। নেক্সট, মানব পাচার এসব করা যাবে না, মানুষকে অত্যাচার করা যাবে না, সেসব বলা আছে 23-এ। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারটাকে বাদ দিয়ে দেয়? সম্পত্তির অধিকারটা বাদ দিয়েছিল 78তম সংবিধান সংশোধনী, সরি 44তম সংবিধান সংশোধনীতে 1978 সালে। মোরারজি দেশাইয়ের সময় সম্পত্তির অধিকারটা 31 নম্বর আর্টিকেলে ছিল, সেটা সরিয়ে দিয়ে 300 এতে নিয়ে যাওয়া হয় এবং এটাকে লিগ্যাল রাইট করা হয় বা আইনি অধিকারে রূপান্তরিত করা হয় ফান্ডামেন্টাল রাইটস থেকে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশ ভারতের নাগরিকদের মৌলিক অধিকার বা ম্যাগনা কার্তা নামে পরিচিত? এই ম্যাগনা কার্তা মানে একটা খুব গুরুত্বপূর্ণ
অধিকার সম্পর্কিত পরিবর্তনকে বলা হয়, বিশেষ করে মৌলিক অধিকার। তো ভারতবর্ষের ম্যাগনা কার্টা পার্ট থ্রিতে আছে, পার্ট থ্রিতে আছে। পার্ট টু এ কি আছে? পার্ট টু এ হচ্ছে সিটিজেনশিপ, মানে নাগরিকত্ব। পার্ট থ্রিতে তাহলে কি আছে? ফান্ডামেন্টাল রাইটস। পার্ট ফোরে কি আছে? পার্ট ফোরে হচ্ছে আমাদের ডিপিএসপি আছে। পার্ট ফাইভে ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ এগুলো পাই। তাহলে পার্ট ওয়ানে কি আছে? পার্ট ওয়ানে হচ্ছে আমাদের ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, টেরিটরিজ এর বর্ণনা আছে। তাহলে পার্ট থ্রি যেখানে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা কি? ম্যাগনা কার্টা বলা হচ্ছে। আচ্ছা, ওজন। ওজনের একটি অণুতে পরমাণু কতগুলি থাকে? অক্সিজেন পরমাণু কতগুলি থাকে? এখানে তিনটে থাকে। আমরা জানি এটাকে O3 বলা হয়, যেটা ওজন আমাদের ওই যে লেয়ারটা, এই ওজন লেয়ারটা বাইরে থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে প্রতিহত করে, স্ট্র্যাটোস্ফিয়ারে এটি পাওয়া যায় ওজন লেয়ারটা। আর এই ওজন লেয়ার প্রতিহত করতে গিয়ে, মানে যেহেতু আমাদের সিএফসি বলে একটি গ্যাস আছে, ক্লোরোফ্লোরোকার্বন, যেগুলো ওই শীততাপ নিয়ন্ত্রিত বা এই ধরনের যন্ত্রতে কিন্তু পাওয়া যেত ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস, সেটা বেশি ক্ষয় করে দিত, যার ফলে 1987 সালে একটি মন্ট্রিল প্রোটোকল হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে। সেখানে ওজন প্রতিহত করার বা এই গ্যাসগুলোকে কমিয়ে কিভাবে ওজন লেয়ার সেটাকে রাখা যায়, ঠিকভাবে রাখা যায় বা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে চেষ্টা করা হয়েছিল। তার জন্য আমরা 16ই সেপ্টেম্বর এই দিনকে এটা সাইন হয়েছিল বলে সেদিন আমরা ওজন দিবস পালন করি, 16 সেপ্টেম্বর। কোন রসায়নবিদ যিনি প্রমাণ করেছিলেন যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের চেয়ে মৌলিক ধর্ম বেশি, যা মেন্ডেলিপের পর্যায় সারণীতে পরিবর্তন এনেছিল? তিনি হচ্ছেন মোসলে। অপশন ডি অ্যান্সার, হেনরি মোসলে। 93তম কোয়েশ্চেন। 94তম কোয়েশ্চেনে কি আছে? আধুনিক পর্যায় সারণীতে কটি দল বা গ্রুপ এবং কয়েকটি পর্যায় বা পিরিয়ড আছে? আধুনিক পর্যায় সারণীতে আমরা জানি 18টি দল বা গ্রুপ আছে এবং 7টি পিরিয়ড বা পর্যায় দেখতে পাওয়া যায়। অপশন বি এর অ্যান্সার। নেক্সট 95, ড্যাশ উপাদানগুলি প্রাকৃতিকভাবে ঘটে এবং ড্যাশ উপাদানগুলি কৃত্রিমভাবে তৈরি হয়। এলিমেন্টসের কথা বলেছে। টোটাল 100, এখানে কতগুলো পাচ্ছি আমরা? 118টি। তো 118টির মধ্যে 92টা প্রাকৃতিকভাবে আর 26টি হচ্ছে কৃত্রিম উপায়ে এলিমেন্টগুলো আসে। 96, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একটি পলি অ্যাটমিক? পলি অ্যাটমিক কোনটাকে বলা হচ্ছে? 96 পলি অ্যাটমিক হচ্ছে এখানে সালফার। অপশন এ অ্যান্সার, সালফার হচ্ছে পলি অ্যাটমিক। নেক্সট, মানে অনেকগুলো অ্যাটম থাকে, অ্যাটম নিয়ে তৈরি হয়। নেক্সট 97, একটি অম্লীয় দ্রবণে নীল লিটমাস যোগ করলে কি হয়ে যাবে? কালারটা পরিবর্তন হয়ে লাল হয়ে যাবে। অপশন ডি অ্যান্সার। নেক্সট পরেরটা 98, কোন আইন বা কোন নীতি একটা নীতির কথা বলছে? যখন একটি বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে একটি তরলে নিমজ্জিত হয় তখন এটি একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে, যা এটি দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান। এটিকে আমরা আর্কিমিডিসের নীতি বলি। অপশন এ অ্যান্সার, আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। অপশন এ অ্যান্সার। নেক্সট 99, বারবার প্রতিফলনের ফলে যে শব্দের স্থায়িত্ব তাকে আমরা ঘনত্ব বা ডেনসিটি বলি। অপশন এ অ্যান্সার। পরেরটা লাস্ট কোয়েশ্চেন আমাদের, রোগীর যে দাঁতে ছবি দেখতে ডাক্তার কোন ধরনের মিরর ব্যবহার করে?
রোগীর যে দাঁতে ডাক্তার ছবি দেখতে অবতল দর্পণ এখানে কিন্তু ব্যবহার করে থাকেন। অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। তো টোটাল 100টি কোয়েশ্চেন ছিল আজকের। এগুলো এনটিপিসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে কোয়েশ্চেনগুলো বা রেলের বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেনগুলো দেওয়া ছিল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা এগুলো দেখে নিও। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।